আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ তাহেরুল ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত, শুল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমরা প্রতিদিনকার ন্যায় আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। এখন আমি যে ক্লাসটি করাবো সেটি হলো দ্বাদশ শ্রেণীর জন্য। তোমরা ইতিমধ্যে জানো আমরা দ্বাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় পত্রের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় মানে বাস্তব সংখ্যা, তারপরে তোমার যোগাশ্রী প্রোগ্রাম, জটিল সংখ্যা, বহুপদী সমীকরণ, দ্বিপদী বিস্তৃতি এবং কণিক, এই 6টি অধ্যায় মোটামুটি সংক্ষিপ্ত একটি আলোচনা আমি সম্পন্ন করেছি। তোমরা অবশ্যই এই আলোচনাগুলো শুনবা এবং সেখানে আমরা বিভিন্ন সময় 2-4টি অবজেক্টিভ শিখেছি। কিন্তু আমরা এখন আগামী আজকের ক্লাসটি এবং সামনে আরও 1টি ক্লাস তোমাদের এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত একদম শুধু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব, শুধু অবজেক্টিভ, প্রশ্ন উত্তর এই আকারে। আমার গত আলোচনাগুলো ছিল বিষয়ভিত্তিক, চ্যাপ্টার ওয়াইজ ছিল, সেখানে কোনো স্পেসিফিক অবজেক্টিভ কিছু করিয়েছি। আজকের বা সামনে আরও 1-2টি ক্লাস মানে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমি তোমাদেরকে 6টি অধ্যায় অন্তত 50 থেকে 60টি বহু নির্বাচনী শুধু প্রশ্ন উত্তর আকারে প্রশ্নটা লিখে বা প্রশ্নটা ধরিয়ে দিয়ে উত্তরটা সলিউশন করে দিব। তাতে করে তোমাদের কিছুটা হলে সুবিধা হবে আশা করি। তোমরা অনেকেই সেরকম ফরম্যাটে চাচ্ছ। তো আমরা আজকে যে একদিনে আজকে আমরা 10-15টি অবজেক্টিভ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের 15টি অবজেক্টিভ বা বহু নির্বাচনী সলিউশন করে দিচ্ছি তোমাদেরকে। তো যেহেতু প্রশ্নগুলো লেখা আমার জন্য সময় লাগবে, কাজে আমি প্রশ্নগুলো নিজে খাতায় লিখে নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ওই পেজটা স্ক্রিনশট দিয়ে আমি যখন সলিউশন করে দেব, ব্যাখ্যা লিখে দেব, তখন ধারাবাহিকভাবে ওখানে যে নাম্বারগুলো ওই নাম্বারের সাথে মিলিয়ে তোমরা ব্যাখ্যাগুলো নিজেদের খাতায় লিখে নিবা। তো দেখো, আমরা আজকে যেই প্রশ্নগুলোর সমাধান করব বা যে 15টি অবজেক্টিভ সমাধান করব সেগুলো হলো এখানে। তোমরা এই পেজটা দেখো, খাতার মধ্যে দেখা যাচ্ছে। ওকে, তোমরা এই 15টি অবজেক্টিভ আমরা এইভাবে আরো 15টি নয়, আরো 30-35টি বা 40টি অবজেক্টিভ করব আগামী 2-1টি ক্লাসের মধ্যেই। তো তোমরা এইগুলো ধারাবাহিকভাবে নোট খাতায় লিখে রাখবা ব্যাখ্যা সহকারে। আমি এখন যেভাবে দেখাইলাম সেখান থেকে এক নাম্বার করে এভাবে করে প্রত্যেকটি সমাধান বা ব্যাখ্যা তোমাদেরকে লিখে দিচ্ছি। এতে করে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা যারা আমার ক্লাসগুলো দেখছো আমার প্রতিষ্ঠানের এবং অন্য প্রতিষ্ঠানকে যদি দেখে থাকো, আশা করি সুবিধে হবে। তো দেখো, আমরা প্রথমে যে অবজেক্টিভটি ছিল সেটি ছিল 2x plus 1 মডুলাস 2x plus 1 less than 3 অসমতার সমাধান সেট কোনটি? অসমতার সমাধান সেট কোনটি? তো আমরা জানো প্রশ্নটা এরকম ছিল। সমাধান করতে হলে আমরা মডুলাসের ভিতরে বা পরমাণুর ভিতরে যে রাশিটি থাকে সেটাকে একবার 0 থেকে বড় এবং একবার 0 থেকে ছোট, মানে একবার ধনাত্মক নেই আর একবার ঋণাত্মক নেই। তো সেই অনুযায়ী আমরা যদি ধনাত্মক নেই তাহলে কি হবে? 2x plus 1 less than 3 যা আছে তাই হয় জানি। তাহলে বা এই ক্ষেত্রে কি করি আমরা? 2x plus 1 minus 1 less than 3 minus 1 বা 2x less than 2 বা x less than 1, এই একটি অংশ বা এই একটি সমাধান আমরা পেলাম। আরেকটা হবে কি? ঋণাত্মক বা 0 থেকে ছোট হলে, এটা হলো 0 থেকে কি হলে, মানে আমরা এভাবে লিখি 2x plus 1 greater than 0 হলে আর 2x plus 1 less than 0 হলে কি হবে? minus 2x plus 1 ব্র্যাকেটে রাখতে হবে -3, বা আমরা -1 দ্বারা গুণ করি 2x plus 1 greater than -3। -1 দ্বারা গুণ করলে তোমরা জানো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা যেহেতু এগুলো সমাধান করেছি, তো আমি যতটুকু সম্ভব একটু দ্রুত করার চেষ্টা করব।
আশা করি তোমরা বুঝে নিবা বা বুঝতে পারবা, এবং তোমাদের এগুলো করলেই হবে না, আমার আগের আলোচনাগুলো অবশ্যই দেখে আসতে হবে। ওকে, তাহলে বা আমরা কত পাই, 2x plus 1 minus 1 greater than minus 3 minus 1, বা 2x greater than minus 4 বা x greater than minus 2। তাহলে দেখো আমরা আগে পেয়েছিলাম কত, x less than 1, তাহলে এটাকে আমরা minus 2 less than x less than এভাবে লিখতে পারি, minus 2 less than x এভাবেও লিখতে পারি। তাহলে আমরা আগেটা ছিল এরকম, তাহলে আমরা আগেটা এবং এটা মিলিয়ে লিখতে পারি minus 2 less than x less than 1। এইটাকে আমরা সমাধান আকারে x এলিমেন্ট আর যেন এভাবে লিখতে পারি সমাধান সেট, এটা হতে পারে, এটা হবে সমাধান সেট। এবং সেটাই তোমাদের আরেকটা বিষয়, তোমাদের এই যে অবজেক্টিভগুলো আমি তোমাদের দেখালাম বা করাচ্ছি, এগুলো সবগুলোই ভোট প্রশ্ন কোনো না কোনো সালে কোনো না কোনো বোর্ডে এসেছে। তার মানে তোমরা এই কোয়ালিটির সমস্যাগুলো সমাধান করতে পারলেই অবজেক্টিভে আশা করি কিছুটা হলে মানে 70-80% পেরে যাবে। ঠিক আছে, এগুলো পারতে হবে। প্লাস আমরা 15টি নাম দিয়েছি, কিন্তু মূলত মনে রাখবা এই 15টি থেকেই তুমি 30টি 45টি 50টি 60টি করা যাবে। ওকে, কারণ এইগুলো তো সংখ্যা চেঞ্জ করে আসবে এর মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম নাম্বারটি হয়ে গেল। এরপরে 2 নাম্বার যেটি ছিল, দেখো সমাধান। তোমাদের প্রশ্ন হতে পারে যে সমাধান আমি অনেকগুলো শুধু সমাধানে লিখেছি 5-6টি, এর কারণ হলো সবগুলোর উত্তর পরীক্ষায় এক ফরম্যাটে অপশনগুলো, এক ফরম্যাটে উত্তরের যে অপশনটি সেটি এক ফরম্যাটে নাই, সেটা তোমরা এখন পড়লেই দেখবা। ঠিক আছে, একটু আগে আমরা পেয়েছি কি -2 less than x less than 1, সেই কারণে সবগুলো লেখা। ওকে, এখন আমাদের উত্তর লেখার ফরম্যাট, সমাধানের ক্ষেত্রে উত্তর লেখার ফরম্যাট কিন্তু কয়েকভাবে লেখা যায়। ব্যবধি দিয়ে লেখা যায়, আবার এভাবে লেখা যায়, আবার আলাদা করে লেখা যায়, আবার সেট আকারে লেখা যায়, লেখচিত্রের সাহায্যে লেখা যায়, হ্যাঁ সংখ্যা রেখার সাহায্যে ইত্যাদি। এই জন্য অনেকগুলো লিখেছি। তো দেখো এটা সমাধান করতে হলে আগের মতোই আমাদের কি করতে হবে, 2x - 9 greater than 7। যেহেতু আমি এগুলো আগে করিয়েছি এই জন্য আগেই বলেছি একটু দ্রুত করতে হবে, নতুবা সবগুলো সমাধান করা যাবে না। 2x greater than 16 বা x greater than কত হলো 8। আবার ঋণাত্মক হলে তোমরা কথা লিখে দেবে, ঋণাত্মক হলে কি হবে, মাইনাস। এগুলো তো আমাদের অবজেক্টিভের জন্য লাগে না, আমরা দ্রুত করে ফেলে পাবো, greater than 7 বা 2x - 9 less than -7, বা এটাকে সমাধান করতে হবে ধনাত্মক হলে ঋণাত্মক হলে। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে বা 2x - 9 plus 9 less than -7 plus 9, 2x less than 2, x less than কত 1। তাহলে একটা পেলাম, আগেরটা কত পেলাম, সরি আগেরটা পেয়েছিলাম কত জানি, 9x - 7 greater than 7, এটা নাকি? আচ্ছা, তাহলে এটা হলে কত হয়, 2x greater than 16, x greater than 8 এটা পেয়েছিলাম। আর এখানে হলো x less than 1। দেখো এই যে ঝামেলা লেগেছে, এখানে বলেছে x এর মান দুইটা একসাথে আগে যেভাবে লিখছি সেভাবে লেখা যাচ্ছে না। x এর মান হলো 8 থেকে বড়, এখানে আবার বলছে 1 থেকে ছোট। 8 থেকে বড় 1 থেকে ছোট, 8 থেকে বড় 1 থেকে ছোট, 1 থেকে ছোট, এরকম কোনো সংখ্যা এর মধ্যে কি কোনো সংখ্যা আছে যেটা আমরা একসাথে লিখতে পারবো না? x গ্রেটার দেন 8 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এরকম কোনো সংখ্যা আমাদের বাস্তব সংখ্যার মধ্যে নেই। কাজে এই দুটো আলাদা করে সমাধান লিখতে হবে। ঠিক আছে, সংখ্যা আছে কিন্তু আমাদের এই সেটের মধ্যে সেটা লেখা যাচ্ছে না, এই সমাধানের মধ্যে আনা যাচ্ছে না। তাহলে এটাকে লিখতে হবে আলাদা করে, x গ্রেটার দেন 8 অথবা x লেস দেন 1, x এলিমেন্ট আর যেন এইভাবে লিখতে হবে। দেখছো আগেরটার সাথে এটা কিন্তু মিলে। এখন তোমরা অনেকে মিলিয়ে দিবা যে লিখলেই হয়ে যাবে না, তো 1 লেস দেন x লেস দেন 8 এভাবে অনেকে মানে লিখে দিবা। হ্যাঁ, মনে করো যে এরকম না, আগে এটা চিন্তা করতে হবে লেখা যায় কিনা এভাবে। অনেকে লিখে দেয় কি, এদিকে খেয়াল করো না। হ্যাঁ, মনে করো যে এই ফরম্যাটে লিখলেই হয়ে যাবে না, এটা মিলতে হবে, সেটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা তারপর আমরা যেটা লিখছি দেখো x স্কয়ার প্লাস 2x, 3 নাম্বার যে সমস্যা ছিল x স্কয়ার প্লাস 3 নাম্বার x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 লেস দেন 0, এটা সমাধান করতে হবে। তো এটা দেখো একটু অন্যরকম না, এটা মিডল টার্ম করতে হবে আগে, প্লাস 3x মাইনাস x মাইনাস 3 লেস দেন 0। তাহলে বা x কমন নিলে x প্লাস 3 মাইনাস 1 কমন নিলে x প্লাস 3 লেস দেন 0।
তাহলে আমরা কি পেলাম x প্লাস 3 x মাইনাস 1 এন্ড দেখো এরকম যদি হয় আমরা জানি শূন্য থেকে ছোট হলে একটা শূন্য থেকে বড় হয় একটা ধনাত্মক হয় একটা ঋণাত্মক হয়। তাহলে আমরা যদি নিই x প্লাস 3 গ্রেটার দেন 0 আর x মাইনাস 1 লেস দেন 0 নিতে হবে। হ্যাঁ, তাহলে বা x গ্রেটার দেন মাইনাস 3 বা x লেস দেন মাইনাস 1 x লেস দেন 1। এখন দেখো এটাকে কি আমরা একসাথে লিখতে পারি না। x এর মানটা দুইটা পেলাম, একটা হলো -3 থেকে বড় আবার 1 থেকে ছোট। -3 থেকে বড় 1 থেকে ছোট, হ্যাঁ লেখা যায়, এটাকে লেখা যায় কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি 1 লেস দেন x, এটাকে x লেস দেন 1 সরি x লেস দেন 1 তাহলে -3 লেস দেন x লেস দেন 1 এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষায় হয়তো এটা অপশনটা সেভাবেই দেওয়া আছে, এভাবেই আছে নির্ণয় x এলিমেন্ট তার জন্য -, লেস দেন x লেস দেন 1। এটা অনেকটা এক নাম্বারটার মতো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দুটি উৎপাদকের গুণফল ঋণাত্মক হলে মানে লেস দেন 0 হলে একটা শূন্য থেকে বড় একটা শূন্য থেকে ছোট নিয়ে আমরা সেটা সমাধান করতে পারবো। ওকে, 3 নাম্বারটি হয়ে গেল। 4 নাম্বার, 4 নাম্বার ওখানে যেটি আছে দেখো, বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ, স্বীকার্য বিধি সমূহ। বাস্তব সংখ্যার মধ্যে আমরা অনেকগুলো বিধি শিখেছি, বিনিময় বিধি, সংযোজন বিধি, আবদ্ধতা বিধি, এককের অস্তিত্ব বিধি, বিপরীত এককের অস্তিত্ব বিধি। ওই বিধিসমূহ তোমরা আবার একটু রিভিশন করে নিবে। এই জন্য আমি কোনোটি একটি দুটি বিধি পরীক্ষায় কোনটা আসে সেটা আমরা জানি না, সবগুলি বিধি তোমরা এটা পড়ে নিবা। 4 নাম্বারের জন্য সবগুলো বিধি একবার পড়ে নিবা। 5 নাম্বারটি ছিল দেখো, x minus 1 অসমতার সমাধান। x minus 1 মডুলাস x minus 1 less than or equal কত less than or equal 1 মডুলাস less than or equal 1 এরকম ছিল। 5 নম্বরটি প্রশ্নটিতে দেখে নিয়ে ভুল আছে কিনা, না ঠিক আছে। মডুলাস x minus 1 less than or equal 1 অসমতার সমাধান সেট কোনটি? তো আমরা আগের মতো x minus 1 less than or equal 1 কি x minus 1 greater than 0 হলে ঠিক আছে এটা হবে। তাহলে বা x less than or equal আমরা দ্রুত করি, কত হবে পক্ষান্তর করলে জানো যত, তবে আমরা সমাধান আসলে কিন্তু অবশ্যই পক্ষান্তর করে করব না, প্লাস মাইনাস দিয়ে করব, যোগ বিয়োগ করেই করব। সমাধান আসলে অবজেক্টিভ, সেজন্য আমি সংক্ষেপে করাচ্ছি পক্ষান্তর করে ধরে নিয়ে। তাহলে এখানে হবে 2, এই একটা পাইলাম, আরেকটা হলো x minus 1 less than or equal, আচ্ছা মাইনাস হবে 1 মাইনাস 1 দ্বারা গুণ করলে x minus 1 greater than or equal -1 বা কত হবে x greater than or equal 0 হবে। পক্ষান্তর করলে x greater than or equal 0। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, 0 less than or equal x less than or equal 2 এভাবে সমাধান লেখা যায়, এভাবে লেখা যায়, কিন্তু পরীক্ষায় অপশন কিন্তু এভাবে নাই, অপশন আছে ব্যবধি আকারে। তো এই ব্যবধিটাকে আমরা কি লিখতে পারি, 2 0 2 ব্যবধি আকারে। এটাকে বদ্ধ ব্যবধি বলা হয়, সরি এটাকে কি বলা হয় তুমি জানো, এটাকে বলা হয়, আমরা পড়েছিলাম কি বদ্ধ ব্যবধি। ঠিক আছে, এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি আর এটাকে বলা হয় উন্মুক্ত ব্যবধি। ওকে, এই তাহলে যেহেতু এটা 2 এবং 0 এবং 2 এর মধ্যে সীমাবদ্ধ, এই জন্য বদ্ধ ব্যবধির সাহায্যে এটাকে এই ব্যবধি, এটা সমাধান ব্যবধির সাহায্যে। আমি আগে বলেছিলাম এটা সমাধান কিন্তু পরীক্ষায় এরকম কোনোটাই নাই, তখন তুমি কিভাবে বুঝবে? এই যে দেখো এখন আমাদের এটা এরকম ক্ষেত্রে হলো এরকম, যদি এখানে মনে করে এটা থাকে তাহলে এখানে হবে বদ্ধ, এখানে হবে খোলা, এরকম হবে। ঠিক আছে, যদি এখানে লেজেন থাকে এখানে থাকে না, তাহলে এটা হবে খোলা, এখানে হবে বদ্ধ। এই জন্য ব্যবধিগুলো তোমরা আবার রিভিশন করে আসবে এটা করতে গিয়ে, এটা সমস্যা সমাধান করতে গিয়ে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো, 0 2 দুই পাশে বদ্ধ ব্যবধি হবে। এই এটা ব্যবধির সাহায্যে দিয়েছে। তাহলে বলেছিলাম এটা কিন্তু অপশন তোমার এই সেট আকারে, অসমতা আকারে নেই, ব্যবধি আকারে, সেই জন্য এটা করিয়েছি। তারপরে দেখো 6 নাম্বারটি ছিল 2x - 7 2x - 7 হ্যাঁ লেস দ্যান অর ইকুয়াল কত 3। তাহলে সমাধান কি করতে হবে দেখো, 2x - 7 লেস দ্যান ইকুয়াল 3, 2x লেস দ্যান ইকুয়াল প্লাস 10 বা x লেস দ্যান ইকুয়াল কত হবে 5। ঠিক আছে, কি হবে আবার 2x - 7 মাইনাস আসবে লেস দ্যান ইকুয়াল 3, 2x - 7 গ্রেটার দ্যান ইকুয়াল -3, তার মানে 2x গ্রেটার দ্যান ইকুয়াল 4 হবে। হ্যাঁ, ওই পাশে প্লাস 7 যোগ করতে হবে, x গ্রেটার দ্যান ইকুয়াল কত 2, তাহলে 2 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল 5 এইভাবে লেখা যায়, এবং এটা সমাধান এইভাবেই লিখেছে। ঠিক আছে, তোমরা বারবার বলতেছে এটা কি, এটা হলো মডুলাসের ভিতরে যেটা আছে সেটা গ্রেটার দ্যান 0 হলে এটা, আর এটা হবে 2x - 7 2x - 7 লেস দ্যান 0 হলে আমরা জানি
এটা লেখা যায়, তারপর সমাধান এভাবে করে আমরা x এর মানগুলো বের করে ফেলি। ওকে, 6 নম্বরটা গেল। আচ্ছা, তারপর দেখো 7 নাম্বার কি বলেছে আমাদেরকে? 7 নাম্বার বলেছে একটি অন্যরকম প্রশ্ন, দেখো -3 less than or equal to x less than 8 এর সমাধানে, এটা কত নাম্বার? 7 নাম্বার। হ্যাঁ, এর সমাধানে পূর্ণ সংখ্যা কয়টি? এটা একটু ব্যতিক্রমী। দেখো এটা আমরা কিভাবে পূর্ণ সংখ্যা বের করব? আমরা যদি সমাধান করি, এটা হবে -3/2 less than or equal x less than 4, 2 দ্বারা ভাগ করলে এরকম হয়। এখন তার মানে সমাধান বলতে এইটা, এইখানে পূর্ণ সংখ্যা কয়টি? আমরা যদি একটু হিসাব করি, দেখো -3/2, তার মানে মাইনাস, আমরা যদি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখি 1.5, -3/2 কত? 1.5 less than or equal x less than 4। ওকে, কারণ 1.5 থেকে বড় আর 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা। তো আমরা জানি এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যার কথা বলেছে যেহেতু -1 আছে, এটা থেকে বড় -1/1.5, 1.5 থেকে -1.5 থেকে বড় কে? -1। আচ্ছা, তারপরে কি আছে? 0 আছে, তারপর 1 আছে, 2 আছে, 3 আছে, তার মানে কয়টি হলো? 5টি। ঠিক আছে, 4 থেকে ছোট, 1.5 থেকে -1.5 থেকে বড় পূর্ণ সংখ্যা এখানে কয়টি আছে? এই কয়টি পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আরো আছে, কিন্তু পূর্ণ সংখ্যা বলেছে, এজন্য এই 5টি। যেহেতু এই 5টি আমরা জানি z এর মধ্যে আছে, পূর্ণ সংখ্যার মধ্যে আছে। ওকে, আশা করি এভাবে তোমাদের এরকম থাকলে বের করতে পারবা, সমাধান করে সেখানে হিসাব করবা, কয়টি হয় বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা বলেছে দেখো 8 নাম্বার বলেছে 1 3, ব্যবধিটা আছে এভাবে। হ্যাঁ, এত ব্যবধির অসমতা রূপ, অসমতা রূপ কোনটি? ওকে, তাহলে এটা অসমতা রূপ, যেহেতু এখানে বদ্ধ তোমরা জানো 1 less than or equal x less than 3, আমরা এটা কিভাবে লিখতে পারি? 1 less than or equal x less than 3, তোমরা জানো 1 এর সাথে যেটা, এটার আগে less than or equal বদ্ধ ব্যবধি আছে, খোলা ব্যবধি ওখানে অনুকল্য ব্যবধি হবে, এভাবে তোমরা জানো। তাহলে এটা যদি উল্টো করে হয়, এখানে যদি থাকে, তোমরা সহজে বুঝতেছো, দেখো তাহলে কি হবে? 1 less than কত? 3। হ্যাঁ, 3 less than or equal, মানে ব্যবধিটা কোথায় হবে? 1 less than x less than or equal 3, এভাবে হবে। ঠিক আছে, এই 1 থেকে বড় 3 থেকে ছোট, 1 থেকে বড় 3 থেকে ছোট, এরকম বোঝাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডানে থাকলে ডানে হবে, বামে থাকলে বামে থাকবে, বদ্ধ ব্যবধি যে পাশে থাকবে সেই পাশে হবে। আচ্ছা, তারপর দেখো 9 নাম্বার যেটা বলেছে বাস্তব সংখ্যা। 9 নাম্বার বা 10 নাম্বার, তোমরা 9 নাম্বার কি ছিল একটু খেয়াল করে নাও। দেখো 9 নাম্বার আমাদের ছিল কি? 9 নাম্বার ছিল পূর্ণ সংখ্যা z আবদ্ধ কোন ক্ষেত্রে? পূর্ণ সংখ্যা z আবদ্ধ কোন ক্ষেত্রে? আমরা লিখেছিলাম যোগ বিয়োগ গুণ। পূর্ণ সংখ্যা বলতে আমরা কত বুঝি? -1, মাইনাসের সবগুলো সংখ্যা, 0 এবং প্লাসের সবগুলো, এগুলো বলে পূর্ণ সংখ্যা। এখন এটাতে কি বুঝিয়েছে? আবদ্ধ বলতে কি বুঝিয়েছে? দেখো, পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু ভগ্নাংশ নাই, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যার সেটকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখন আমরা যে কোনো দুটি পূর্ণ সংখ্যা যদি যোগ করি তাহলে কি পাবো? পূর্ণ সংখ্যা পাবো, বা বিয়োগ করি পূর্ণ সংখ্যা পাবো, গুণ করলে পূর্ণ সংখ্যা পাবো, কিন্তু ভাগ করলে পূর্ণ সংখ্যা নাও পাইতে পারি। যেমন ধরো আমরা 5/3 ভাগ করলে কত? ভগ্নাংশ আসবে। তো এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এখানে এটাই বুঝিয়েছে। এই জন্য ভাগের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কোনটা? ভাগের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আবদ্ধ নয়, মানে পূর্ণ সংখ্যা সেট z ভাগের যে সিস্টেমটা এটা ফলো করে না। আবার স্বাভাবিক সংখ্যা 10 নম্বর সংখ্যার স্বাভাবিক সংখ্যা কোন ক্ষেত্রে আবদ্ধ বা সীমাবদ্ধ এটা বলেছে। স্বাভাবিক সংখ্যা যেহেতু আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, তাই সেটা শুধু কি হবে তোমরা বুঝতেছো? যোগ এবং গুণ। কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল এবং গুণফলই শুধু ধনাত্মক হবে। বিয়োগ করলে ঋণাত্মক আসতে পারে, ভাগ করলে ভগ্নাংশ আসতে পারে, সেজন্য বিয়োগ আর ভাগ ধনাত্মক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বিয়োগ এবং ভাগ আবদ্ধ নয় বা প্রযোজ্য নয়, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ প্রযোজ্য নয়। ওকে, এই 10টি প্রথম অধ্যায়ে আমরা আশা করি সলভ করে ফেলেছি, সমাধান করতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো, এরপরে আমাদের যে 5টি ছিল বা
দ্বিতীয় অধ্যায়ের যে সমস্যাগুলো ছিল দেখো সেগুলো ছিল যোগাশ্রয়ী প্রোগ্রামের উদ্দেশ্য কি। যোগাশ্রয়ী প্রোগ্রামের উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি তোমাদের বইয়ে যদিও আছে, তোমরা পড়ে নিবা। যোগাশ্রয়ী প্রোগ্রামের উদ্দেশ্যগুলো অবশ্যই বইয়ে অনেকগুলো উদ্দেশ্য আছে। তো এখানে আমাদের কয়েকটি উদ্দেশ্য আমি বলে দিচ্ছি। উৎপাদনের কাঙ্ক্ষিত মান নির্ণয়, তুমি যেই পণ্যটি উৎপাদন করবে সেটা কাঙ্ক্ষিত মান ঠিক রাখতে হবে বা বজায় রাখতে হবে। সর্বোচ্চ মুনাফা অর্জন করেন, এটিও একটি উদ্দেশ্য। এবং সবসময় উদ্দেশ্য থাকবে, খেয়াল থাকবে আমাদের যাতে কম সময় লাগে। তাহলে এই তিনটি মূল উদ্দেশ্য, যে কাঙ্ক্ষিত মান, সময়, স্বল্প সময় এবং সর্বোচ্চ মুনাফা অর্জন, এই কয়টি উদ্দেশ্য থাকতে হবে। আচ্ছা, এটা ছিল 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন ছিল যে যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে কি কি আমাদের লাগবে, যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠন করতে কি কি আমাদের প্রয়োজন। ঠিক আছে, সেটা আমরা করেছি যে সিদ্ধান্ত চলক লাগবে। সিদ্ধান্ত চলক অবশ্যই অঋণাত্মক হতে হবে, হ্যাঁ অঋণাত্মক হতে হবে। আর লাগবে কি সসীম সম্পদ লাগবে, সসীম সম্পদ লাগবে, সিদ্ধান্ত চলক অঋণাত্মক। আর এক ঘাত বিশিষ্ট অসমতা লাগবে, এক ঘাত বিশিষ্ট কি লাগবে, অসমতা লাগবে। এটা ছিল 12 নম্বর সমস্যা। তারপর 13 নম্বর সমস্যা ছিল কি দেখো, একটি যোগাশ্রী প্রোগ্রাম দেওয়া আছে, এই সর্বোচ্চ মান বের করতে হবে। তো দেখো আমরা 13 নম্বরটি দেখি। যোগাশ্রী প্রোগ্রামটা কি ছিল দেখো, যোগাশ্রী প্রোগ্রামটা ছিল z এটা কত 13 নম্বর, z 2x + 7y, এটা ছিল z। আর শর্তগুলো x + y ≤ 9, এই একটি আছে। আর x + 2y ≤ কত 12, x + y ≤ 9, x + 2y ≤ 12। তো আমরা দেখো এটাকে কি করতে হবে, আমরা জানি এগুলোকে সমীকরণের প্রকারে লেখাচিত্র অঙ্কন করতে হবে। এটা হবে কত, এটা হবে 1/x/9, y/9 = 1 হবে। তারপরে 9 0 একটা বিন্দু হবে, 0 9 তোমরা জানো, এই বিন্দুগুলো স্থাপন করতে হবে। আর এটা করতে হবে x/12 + 2y/12 = 1, তার মানে হবে x/12 + y/6 = কত 1। এখন আমরা এটা যদি করি দেখো লেখাচিত্র অঙ্কন করলে কি হবে, 9 0 হবে ধরো এখানে, এখানেও 9 0 9 হবে এখানে। এটা হলো প্রথম রেখা। প্রথম রেখাটা যদি আমরা 0 0 মূলবিন্দু স্থানাঙ্ক বসাই, 0 থেকে ছোট হবে, মূলবিন্দুর দিক হবে আমরা জানি সত্য, মূলবিন্দুর স্থানাঙ্ক তোমরা জানো। যে প্রথমে আমরা কি করতে, এগুলো কি করি, সমীকরণকে প্রকাশ করে দুটি বিন্দু বের করি। এই যে দুটি বিন্দু বের করলাম সমীকরণ আকারে প্রকাশ করে। তারপরে আরো অনেকগুলো ধাপ আছে সৃজনশীল করার ক্ষেত্রে বা ডিটেইলস করার ক্ষেত্রে, অবজেক্টিভ ক্ষেত্রে আমরা সংক্ষেপে লিখি। এরপরে কি করি, যে এখানে মূলবিন্দু স্থানাঙ্কটা অসমতার মধ্যে বসাই, যদি সত্য হয় তাহলে মূলবিন্দুর দিকে, ওই রেখাটার দিক হবে, ওই সরল রেখাটির দিক হবে মূলবিন্দুর দিকে, বা অসমতার দিক হবে মূলবিন্দুর দিকে। আর যদি মিথ্যা হয় তাহলে উল্টো দিকে, যেটা 0 0 বসাইলে 0 হয়, 0 9 থেকে ছোট সত্য। আচ্ছা, এবারে এখানে যদি 0 0 বসাই, এটা লেখা আচ্ছা, এটা রেকর্ড হবে 12 12 আর 6, 12 9 যদি এখানে 12 ধরো 12 0, এটা হবে 12 0 আর একটা 0 6 0 6। ওকে, তাহলে 12 0 হবে এখানে, আর 0 6 মনে করে হবে এখানে। ওকে, এই আমরা এটা নিলাম। তাহলে এখানে যদি 0 0 বসাই তাও কি সত্য হয়, তাও সত্য হয়। তাহলে এটার দিকে কোন দিকে হবে, মূলবিন্দুর দিকেই হবে। তাহলে আমাদের কমন এলাকা হবে কোনটা, এই যে দেখো চারটি বিন্দু আমরা নিলাম, এই চারটি বিন্দু হবে কমন এলাকা। এই চারটি বিন্দুর জন্য আমরা xy এর মানগুলো বসাবো। ধরো এটা কত 9 0, এটা কত হতে পারে, আমরা এটা না 6 3 হতে পারে, 6 3 অথবা এরকম যে কোনো গ্রাফ পেপারে বসাবো যখন তোমরা, তখন একদম একুরেট মান পাবে। এটা হলো কত 0 6 0 6, এটা মূলবিন্দুটা লাগবে না। তাহলে এই যে তিনটা বিন্দু বসাইলে যেই মানটা সর্বোচ্চ হবে, আমরা যদি বসাই দেখো এখানে যদি 0 6 বসাই, তাহলে আমাদের 0 6 হলে এটা 0 আসবে, এটা 6 6 7 42, এটার মান আছে 42 0 6 বিন্দুতে, 0 6 বিন্দুতে আসে 42। আচ্ছা, যদি 9 0 বসাই তাহলে আসবে আমাদের 18, 9 0 বসালে আসবে আমাদের 18, 9 0 বসালে আসবে 18। আর 6 3 যদি বসাই, এখানে আসে দেখো কত 6 3 বসাইলে আসবে আমাদের এখানে হবে 12 আর এখানে হবে 21, 12 আর 21 কত 33, 33 আসবে 6 3 তে। তাহলে সর্বোচ্চ মান আসে 0 6 বিন্দুতে, তার মানে সর্বোচ্চ মান এত বিন্দুতে বিদ্যমান এবং সর্বোচ্চ মান হলো 42। তোমরা অপশনে দেখে নিবে, এটার উত্তরটা হয়তো বা সর্বোচ্চ মানটা কত 42। এখন যদি সর্বনিম্ন মান বলে তাহলে কত, সর্বনিম্ন মান হলো 18, কোন বিন্দুতে 9 0 বিন্দুতে। ওকে, এভাবে আমরা এই সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করতে পারবো।
আচ্ছা, তারপরে দেখো 14 নাম্বারটা ছিল কি এত 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 শর্তাধীনে সমাধান অঞ্চল কোনটি, কেমন সমাধান অঞ্চলটি কেমন। মনে করো তুমি এটা সমাধান অঞ্চলটি অঙ্কন করবা। 14 নম্বর যেটা, আমরা যদি এখানে কয়টি রেখা দেওয়া আছে, দুইটি রেখা দেওয়া আছে। মনে করো আচ্ছা এটা হলো 60, এটা হলো 6006, এই একটি হবে, আমি একটু দেখাচ্ছি। আচ্ছা আর একটি হবে x = 4, x = কি 4, ওকে x = 4, মনে করে এরকম হবে x = 4। এবার যদি বসাই, প্রথমটার ক্ষেত্রে 0 0 সত্য হবে মূল বিন্দুর দিকে, পরেরটা হবে >0, এটা শূন্য > মিথ্যা হবে এইদিকে। তাহলে দেখো কমন এলাকাটা হচ্ছে আমাদের এই যে এলাকাটা, এই এলাকাটা, তাহলে এটা ত্রিভুজাকার। এটা কি আকার? ত্রিভুজাকার। এভাবে আমরা ত্রিভুজাকার পেতে পারি, আবার বহুভুজাকার, চতুর্ভুজাকার পেতে, ট্রাপিজিয়াম আকার পেতে পারি। সমাধান এলাকাটা আঁকলেই হয়ে যাবে। ওকে, এটা হলো আমাদের কত 14 নম্বর সমস্যাটি। আচ্ছা 15 নম্বর সমস্যাটি কি বলেছে দেখো। আমরা যেহেতু এগুলো আগে ডিটেইলস আলোচনা করেছি, এখন আশা করি তোমরা বুঝতেছো, বারবার বলতেছি, পুনরায় বলার দরকার নেই। এবার লাস্টে যেটা আছে দেখো 15 নম্বর, একটি ছায়াগ্রা অঞ্চলটি ঘাড় এলাকাটি কোন যোগাশ্রী প্রোগ্রামের সম্ভাব্য অঞ্চল। এখানে একটি একটু দেখাতে হবে। দেখো একটি তোমাদের ছায়াগ্রা অংশ বা একটি যোগাশ্রী প্রোগ্রাম দেওয়া আছে, এরকম একটু দেখো, এরকম এখানে দেওয়া আছে কত 60, অথবা যে কোনো মান দেওয়া থাকবে। এখানে আছে 0 5 এরকম থাকবে, অথবা এখানে 0 আছে 50 60 যাই দেওয়া থাকুক, এটা আছে এখানে হলো ঘাড় করা আছে এই অংশটা। তাহলে বলছে এটার জন্য যোগাশ্রী প্রোগ্রামটি কি হবে। দেখো 60 মানে কি আমরা জানি x এর মান 6 আর 0 5 মানে y এর মান কত 5, তাহলে y/5 = কত আমরা জানি 1। এরকম আমরা এটা যখন করি এরকম হয় না, তাহলে এটা করে আমরা যোগাশ্রী প্রোগ্রামটি বের করে ফেলতে পারি। দেখো লসাগু করলে কত হয় 30, তাহলে 5x + 6y = কত 1, বা 5x + 6y = 30। এই এখন সমস্যা হলো তোমাকে যোগাশ্রী প্রোগ্রাম, এটা কিন্তু সমীকরণ না, তোমার সমীকরণ থাকবে না, যোগাশ্রী প্রোগ্রাম থাকবে, মানে অসমতা লিখতে হবে। এখন এটা যেহেতু সমাধান এলাকা এইদিকে, হ্যাঁ সমাধান এলাকা এদিকে না, মূলবিন্দুর দিকে, তাহলে আমাদের এখানে অবশ্যই লেস দেন অর ইকুয়াল হবে। কি হবে? লেস দেন অর ইকুয়াল হবে, লেস দেন অর ইকুয়াল হবে, অথবা শুধু লেস দেন হবে। তোমার অপশন যেভাবে শুধু লেস দেন দেওয়া থাকে লেস দেন, কারণ এখানে 0 0 বসাইলেই কেবল 30 থেকে ছোট হবে। আর এই যে 5 6 টা এভাবে হিসাব করে আসবে। তোমার পরীক্ষায় 5x 6y থাকতে পারে, 6x 5y থাকতে পারে, এখানে 30 না থাকে অন্য সংখ্যা থাকতে পারে, লেস দেন না থাকে গ্রেটার দেন থাকতে পারে, শুধু লেস দেন থাকে, লেস দেন ইকুয়াল থাকতে পারে। তো তোমাদের সঠিক উত্তর হবে এইটা। এইভাবে যদি বিন্দুর সাহায্যে দেওয়া থাকে তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে। আর যদি আরেকটা রেখা দেওয়া থাকে তাহলে সেটাও এইভাবে স্থানাঙ্কের সাহায্যে আমরা রেখাটা বের করতে পারবো আশা করি। তবে সাধারণত এরকম ক্ষেত্রে এসে জটিল সমস্যা থাকবে না। তো আশা করি এই পর্যন্ত আমরা আজকে যে 15টি অবজেক্টিভ করে ফেলাম তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা এই আলোচনাগুলো পূর্ব করেছি, তোমাদেরকে এখন ডাবল আলোচনা করে দিলাম। আরেকটি জিনিস দেখো, সেই প্রশ্নটি আমি লিখি না, প্রথম অধ্যায়ের জন্য একটা মনে পড়েছে। এখন দেখো আমরা সংখ্যা রেখাটা করি না কিন্তু, হ্যাঁ সংখ্যা রেখাটা দেখো, সংখ্যা রেখাটার ক্ষেত্রে থাকতে পারে এরকম একটি সংখ্যাকে আমরা জানি 0 1 2 3 এরকম থাকে। যদি মনে করে এখানে থাকলো, তখন তোমাকে যদি এখানে বলা থাকলো কত 4 -4 জানি আমরা, এখানে থাকলো কত 5, এই পর্যন্ত ঘাড় থাকে। হ্যাঁ এই ঘাড় থাকলে তাহলে আমরা জানি কি এটা সমাধান কত -4 থেকে 5 এর মধ্যে কি সীমাবদ্ধ, তার মানে -4 থেকে বড় x <5 এরকম থাকবে, ঠিক না? এটা ঠিক আছে, এটা তোমরা লিখে নিবা। অসমতার ক্ষেত্রে মানে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে অবজেক্টিভটা লিখে নিবা, সংখ্যা রেখা দেওয়া থাকলো, তাহলে এটা অসমতা প্রকাশ কি এইটা। যদি এখানে ঘাড় থাকে, যদি এখানে ঘাড় থাকে তাহলে এখানে ইকুয়াল, যদি এখানেও ঘাড় থাকে, দুটোটা ঘাড় থাকে, তাহলে এখানে কি হবে আমরা জানি ইকুয়াল হবে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এই সংখ্যা রেখার সাহায্যে অসমতা ঘটন, সংখ্যা রেখার সাহায্যে অসমতা ঘটন, ওকে এইভাবে আমরা গঠন করতে পারবো। যদি শুধু ঘাড় না থাকে তাহলে শুধু এরকম হবে। যদি এক যে এই পাশে বাম পাশে ঘাড় থাকে, এখানে ডান পাশে ঘাড় থাকলে এভাবে, উভয় পাশে ঘাড় থাকলে মানে বৃত্তটা ভরাট করা থাকলে এভাবে হবে। এই অবজেক্টিভটাই তোমরা ওখানে যোগ করে নিবা, তাহলে তোমাদের 16টি অবজেক্টিভ হবে। আমরা আশা করি এর বাহিরে অবজেক্টিভ থাকবে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অধ্যায়গুলো আছে 3 4 5 6 ওই 4টি অধ্যায় মিলে আশা করি একটি ক্লাস হবে না, 2টি ক্লাস হয়তো বা লাগতে পারে। তো এদের আগে সম্ভব না হলে আমরা আশা করি দেখা যাক কি হয়। যদি সম্ভব হয়, আমরা এখানে 15টি করেছি,
আর ওখানে 40টি অবজেক্টিভ চার্ট অধ্যায় হতে পারে, যদি সম্ভব হয়। সম্ভব হবে না এক ক্লাসে, যাই হোক সেটা করব। তোমরা ধারাবাহিকভাবে ফলো করতে থাকো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।